ওয়েলকাম টু সায়েন্স কামা। WBHA মাধ্যমিক টেস্ট পেপার 2022-এর WBHA ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপারের এখন কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের মাধ্যমিকের ম্যাথামেটিক্সের 1 মার্ক এবং 2 মার্কসের সলিউশনগুলো তোমাদের দেখানো হচ্ছে। তোমরা যদি সায়েন্স কামা চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে এই ধরনের টেস্ট পেপারের অন্যান্য সাবজেক্টের সলিউশন পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো, একের দাগের একে বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। অপশন এতে আছে 10%, অপশন বিতে আছে 12%, অপশন সিতে আছে 15% এবং অপশন ডিতে আছে 20%। তো প্রথমে তোমরা ধরে নেবে যে আসল পি সমান x টাকা, আর এখানে আমাদেরকে দেওয়া আছে সময় টি সমান 10 বছর। তো সবৃদ্ধি মূলটা হবে 2 × x অর্থাৎ 2x টাকা। সরল সুদ i সমান হবে 2x - x অর্থাৎ x টাকা। এবার আমরা i সমান PTR/100 সূত্র থেকে আমরা সব কিছু যদি বসিয়ে দিই, i এর মান x, p এর মান x এবং t হচ্ছে 10 বছর, তাই 10, তাহলে আর পেয়ে যাচ্ছি 100/10 সমান 10, অর্থাৎ অপশান এ যেটা ছিল 10% সেটাই আমাদের অ্যান্সার হবে। তারপর একের দাগের 2-এ বলছে কোনো যৌথ ব্যবসায়ী যদি 3 বন্ধুর মূলধন 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা হয় তাহলে একই সময় অন্তরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। আমরা জানি যে লভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত, তাই আমাদেরকে যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটা সঠিক আমরা দেখে নেব। তো 200:150:250 থেকে আমরা পাচ্ছি 4:3:5, সেখান থেকে হচ্ছে লভ্যাংশের অনুপাত সমান 4:3:5, অর্থাৎ অপশান বি এরটা সঠিক। তারপরে একের দাগের 3-এ দেখো x² - 6x + 2 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজ হবে। অপশান এতে আছে 2, অপশান বিতে আছে -2, অপশান সিতে আছে -6 এবং অপশান ডিতে আছে 6। তো আমরা প্রথমে x² - 6x + 2 = 0 এই ইকুয়েশনটাকে ax² + bx + c সমান 0 ইকুয়েশনের সঙ্গে তুলনা করে পাবো a সমান 1, b সমান -6 এবং c সমান 2। তো এবার সমীকরণটির দুটি বীজ যদি আলফা এবং বিটা ধরি, তাহলে আলফা সমান 2, যেহেতু একটি বীজ 2 দেওয়া আছে তো আমরা আলফা সমানই 2 ধরে নিচ্ছি, এখানে বিটা সমানও 2 তোমরা ধরতে পারো। তো আলফা সমান 2 হলে বিটা সমান কত আমরা দেখব। এবার বীজ যেহেতু ধরেছি আলফা বিটা, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা। আলফা প্লাস বিটা সমান -b/a আর আলফা বিটা সমান c/a। সেখান থেকে যদি আমরা আলফার মান বসিয়ে দিই তাহলে বিটা সমান পাচ্ছি 4, বা আরেক এই আলফা বিটা সমান c/a এর ক্ষেত্রে সেখানে বিটা সমান পাচ্ছি 1, কিন্তু আমাদের এখানে অপশানের সঙ্গে একটাতেও মিলছে না। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে x = 2 হলে x² - 6x + 2 সমান 0 হচ্ছে কিনা, কারণ আমাদেরকে দেওয়া ছিল 0। তো সেখান থেকে আমরা পাচ্ছি 2² - 6 × 2 + 2 সমান 4 - 12 + 2 সমান -6। সেটা কিন্তু 0-র সঙ্গে সমান হচ্ছে না, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অঙ্কটা আমাদের ভুল আছে। তো যেহেতু ভুল আছে তো আমরা এবার একের দাগের 4-এর অঙ্কটা দেখছি। 4-এ দেখো চেয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। এবার অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি ও ডি এর মান কত হবে। অপশান এতে বলছে 40 ডিগ্রি, অপশান বিতে বলছে 30 ডিগ্রি, অপশান সিতে বলছে 60 ডিগ্রি এবং অপশান ডিতে বলছে 90 ডিগ্রি। তো আমরা একটি বৃত্ত এঁকেছি, সেখানে হচ্ছে ও কেন্দ্র। এবার আমাদেরকে দেওয়া আছে এ এবং সি জ্যা দুটির, এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। তো এবি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হচ্ছে সিডি বৃত্তচাপের দৈর্ঘ্য, সেখান থেকে অ্যাঙ্গেল এ ও বি সমান অ্যাঙ্গেল সি ও ডি হচ্ছে। এবার অ্যাঙ্গেল এ ও বি এর মান বলা আছে 60 ডিগ্রি, তাই অ্যাঙ্গেল সি ও ডি এর মানও হবে 60 ডিগ্রি, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক। একের দাগের 5-এ বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও অ্যাঙ্গেল ও এ বি সমান 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এসিবি এর মান হবে। অপশান এতে বলছে 20 ডিগ্রি, অপশান বিতে বলেছে 30 ডিগ্রি, অপশান সিতে বলেছে 40 ডিগ্রি এবং অপশান ডিতে বলেছে 60 ডিগ্রি। তো চলো সঠিক উত্তর কোনটা হবে আমরা দেখে নিই। আমরা একটা যে কোনো বৃত্ত এঁকেছি যার ও হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। অ্যাঙ্গেল ও এ বি এর মান দেওয়া আছে 50 ডিগ্রি, আবার ও এ সমান ও বি হচ্ছে, তাই ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও বি এ সমান 50 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল এ ও বি এর মান আমরা পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ। এখানে আমরা দেখেছি যে দুটোর মানই 50 ডিগ্রি, তাই 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি থেকে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এ ও বি এর মান 80 ডিগ্রি।
অ্যাঙ্গেল এ ও বি এর মান 80 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সেই সূত্র থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি সমান অ্যাঙ্গেল এ ও বি, যেহেতু এখানে অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি, সেখান থেকে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এ সি বি সমান 40 ডিগ্রি। অতএব আমাদের সঠিক উত্তরটি হবে অ্যাঙ্গেল এ সি বি এর মান অপশান সি এর 40 ডিগ্রি। তারপরে দেখো একের দাগের 6 বলছে আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য হবে, অপশান এতে বলছে 5√19 সেন্টিমিটার, অপশান বিতে বলছে 5√23 সেন্টিমিটার, অপশান সিতে বলছে 5√29 সেন্টিমিটার এবং অপশান ডিতে বলছে 5√31 সেন্টিমিটার। এবার আমাদেরকে যেগুলো দেওয়া আছে আমরা লিখে নিয়েছি যে আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য সমান 20 সেন্টিমিটার, প্রস্থ সমান 15 সেন্টিমিটার এবং উচ্চতা সমান 10 সেন্টিমিটার। তাই আয়তঘনাকার বাক্সের কর্ণের দৈর্ঘ্য হবে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি √ 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সেন্টিমিটার, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি √ 5 × 5 × 29 সেন্টিমিটার। এবার 5 × 5 একটা রুটের বাইরে চলে আসবে, সেখান থেকে আমরা পাচ্ছি 5√29 সেন্টিমিটার, অর্থাৎ অপশান সি হচ্ছে ট্রু। এবারে দেখে নাও আয়তঘনাকার বাক্সের কর্ণের দৈর্ঘ্য হবে অপশান সি 5 × √29 সেন্টিমিটার। এবার 2 দাগের 1 বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। আমরা এখানে সবগুলোই দেখিয়ে দিয়েছি। একই টাকার একই সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ। এক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কিন্তু সমান হয়, তাই এখানে তোমরা শূন্যস্থানে বসিয়ে দেবে সমান। এবার 2 দাগের 2 বলেছে একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই 1 হলে সমীকরণটি হবে ড্যাশ। এবার দুটি বীজ 1 অর্থাৎ বীজদ্বয় যদি ধরি আমরা আলফা বিটা, তাহলে দুটো বীজ কিন্তু আমরা পাবো আলফা সমান 1 বিটা সমান 1। এবার দ্বিঘাত সমীকরণটি হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, সেখান থেকে আমরা পাচ্ছি x² মাইনাস 1 + 1 × x, কারণ আলফা বিটার মান আমরা বসিয়ে দিয়ে পাচ্ছি 1 + 1 × x প্লাস 1 × 1 সমান 0, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে x² মাইনাস 2x প্লাস 1 সমান 0। এখানে 2টা 1 হয়ে গেছে, অর্থাৎ x² মাইনাস x প্লাস 1 সমান 0 হয়ে গেছে। এটা কিন্তু x² মাইনাস 2x প্লাস 1 সমান 0 হবে, অর্থাৎ x মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। তারপরে দেখো এটা তোমরা একটু ঠিক করে নেবে 2 দাগের 2 এর ওই লাস্ট লাইনটা। এবার 2 দাগের 3 বলেছে p/q সমান 5:7 এবং p - q সমান -4 হলে 3p + 4q এর মান ড্যাশ হবে। এবার 3p + 4q এর মান কত হবে তোমরা বের করে নাও। দেখো p/q সমান 5:7, সেখান থেকে আমরা পাচ্ছি p/5 সমান q/7 সমান আমরা কে ধরে নিয়েছি, ঠিক আছে। তোমরা অন্য কিছুও ধরতে পারো। তো p সমান 5k এবং q সমান 7k। এবার আমাদেরকে দেওয়া ছিল p - q সমান -4। এবার সেখান থেকে p এবং q এর মান বসিয়ে আমরা পাচ্ছি 5k - 7k সমান -4। এবার 5k - 7k থেকে পাচ্ছি -2। এবার ওটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি k সমান 2। এবার আমাদেরকে চেয়েছে 3p + 4q এর মান। তো আমরা 3p + 4q এর ক্ষেত্রে p এবং q এর মান বসিয়ে পেয়েছি 3 × 5k প্লাস 4 × 7k সমান 15k প্লাস 28k সমান 43k। সেখান থেকে k এর মান যদি 2 বসিয়ে দিই আমরা পাচ্ছি 86। তো আমাদের শূন্যস্থানে বসিয়ে দেবে যে 86, এটাই কিন্তু অ্যান্সার। তারপর 2 দাগে 4 বলছে একই চাপের উপর গঠিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ। বৃত্তস্থ কোণ আমরা জানি কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এটা তোমরা উপপাদ্য নম্বর 34 এবং পেজ নম্বর 123 দেখে নেবে। তারপর বলছে বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ হয়, ওই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হয়। তো তোমরা শূন্যস্থানে কেন্দ্রবিন্দুগামী বসিয়ে দেবে। এবার 2 দাগের 6 বলছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ড্যাশ হয়। তো আমরা দেখো একটা সমকোণী চৌপল এঁকেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কর্ণ হচ্ছে AG, BH, CE এবং DF, অর্থাৎ আমরা এখানে 4টি কর্ণ পাচ্ছি। তাই তোমরা শূন্যস্থানে বসিয়ে দেবে যে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টি, এটাই কিন্তু অ্যান্সার। তারপরে দেখো সত্য বা মিথ্যা লিখতে বলেছে যে কোনো 5টি। 3 দাগে 1 আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা কিন্তু পুরোপুরি সত্য। তারপরে দেখো বলেছে কোনো ব্যবসায়
এ ও বি এর মূলধনের অনুপাত 5:4 হলে এ এর লভ্যাংশ 80 টাকা এবং বি পায় 100 টাকা। তো আমাদেরকে দেখতে হবে এ এর লভ্যাংশ যদি 80 টাকা হয় তাহলে বি কত টাকা পাচ্ছে। তো দেখো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 5:7। আমরা জানি মূলধনের অনুপাতই হচ্ছে লভ্যাংশের অনুপাত। তো আমরা এখানে এবার ধরে নিয়েছি যে এ এর লাভ 5x টাকা এবং বি এর লাভ 7x টাকা। তো 5x সমান 80, সেখান থেকে আমরা x এর মান পেয়েছি 16। এবার 7x সমান আমরা পেয়ে যাচ্ছি 7 × 16 সমান 112। আর আমাদেরকে প্রদত্ত বিবৃতিতে বলা আছে বি পায় 100 টাকা, কিন্তু আমরা দেখলাম বি পাচ্ছে 112 টাকা, তাই বি এর লাভ হচ্ছে 112 টাকা, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তারপরে দেখো 3 এর দাগে 3 বলছে x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় অবাস্তব। তো আমরা দেখে নাও প্রথমে x² + x + 1 = 0 সমীকরণটাকে ax² + bx + c = 0 সঙ্গে তুলনা করে পাচ্ছি a = 1, b = 1 এবং c = 1। এবার b² - 4ac সমান আমরা যদি বের করি তখন দেখছি আমরা 1² - 4 × 1 × 1 সমান 1 - 4 সমান -3 হচ্ছে। -3 যেহেতু 0 থেকে ছোট, তাই b² - 4ac <0 যেহেতু, তাই কোনো বাস্তব বীজ কিন্তু নেই, অর্থাৎ সমীকরণের যেই বীজগুলো আমরা পাবো সেগুলো কিন্তু অবাস্তব। অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য। তারপর 3 এর দাগে 4 বলেছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল √120 হবে। তো আমরা দেখো বিয়োগ করেছি √125 - √5 সমান √125কে আমরা লিখতে পারি 5 × 5 × 5। সেখান থেকে আমরা পেয়েছি √5 -√5। এবার 5 - 1 অর্থাৎ 4√5 সমান 4 × 4 × 5। রুটের ভিতর 4 × 4 কেন লেখা হচ্ছে? কারণ রুটের বাইরে যেই 4 ছিল সেটা রুটের ভিতরে গেলে 4 × 4 হবে। তো সেখানে 4 × 4 × 5 থেকে আমরা পাচ্ছি √80। যেহেতু আমাদের √80 √120 সঙ্গে সমান নয়, তাই প্রদত্ত বিবৃতিটি পুরোপুরি মিথ্যা। তারপর 3 এর দাগের 5 বলেছে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়। তো আমরা দেখো ডান দিকে দেখিয়েছি 3টে বিন্দু এ বি সি এবং 3টে বিন্দুই কিন্তু সমরেখ। এবার আমাদেরকে বলেছে সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়, কিন্তু না, কারণ সমরেখ বিন্দু সবসময় একই সরলরেখার উপর অবস্থিত হচ্ছে বলে কখনোই ওটা কিন্তু একটা বৃত্ত গঠন করবে না, তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তারপরে বলেছে একটি ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন ঘনকের আয়তন প্রথম ঘনকের আয়তনের 8 গুণ হবে। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক, সেখান থেকে আমরা পাবো আয়তন a³ ঘন একক। প্রতিটি ধার যদি দ্বিগুণ করা হয় তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হচ্ছে আমরা দেখছি না 2a একক। অতএব পরিবর্তিত আয়তনটা তখন কি পাচ্ছি না 2a এর হোল কিউব ঘন একক, সেখান থেকে আমরা পাচ্ছি 8 × a³ ঘন একক। এবার প্রথমের আয়তনটা ছিল a³ ঘন একক আর পরিবর্তিত আয়তনটা হচ্ছে 8 × a³ ঘন একক, অর্থাৎ প্রথমের আয়তনের সঙ্গে 8 গুণ, তাই প্রদত্ত বিবৃতিটি পুরোপুরি সত্য। তারপরে দেখো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। এবার 4 এর দাগে 1 আছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তো আমরা প্রথমে আসল পি সমান 400 টাকা, সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে 441 টাকা, তো সেখান থেকে চক্রবৃদ্ধি সুদটা আমরা পাচ্ছি 441 - 400 টাকা সমান 41 টাকা। এবার সময় আমাদেরকে দেওয়া আছে 2 বছর, চক্রবৃদ্ধি সুদের হার কত হবে আমরা নির্ণয় করব। এ সমান পি × 1 + r/100n, যেখানে n হচ্ছে সময়, সেখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিয়ে পাচ্ছি 441 সমান 400 × 1 + r/100² যেহেতু n এর মান 2, তো সেখান থেকে 441 মানে 21 × 21 আর 400 মানে 20 × 20, সেখান থেকে আমরা পাচ্ছি 21/20² সমান 1 + r/100²। তো 1 + r/100² সমান 21/20² থেকে আমরা পেয়ে গেছি 1 + r/100 সমান 21/20। তো সেখান থেকে দেখো ক্যালকুলেশনটা r/100 সমান 21/20 - 1। এবার কাটাকাটি করে আমরা পেয়েছি r/5 সমান 1, অর্থাৎ r সমান 5। এবার আমাদেরকে চেয়েছিল বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে, তো আমরা পেয়ে গেলাম বার্ষিক চক্রবৃদ্ধি শতকরা সুদের হারটা হচ্ছে 5%। এটাই কিন্তু অ্যান্সার। 4 এর দাগে 2 বলছে কোনো মূলধন বার্ষিক
6.14% সরল সুদে কত বছরে দ্বিগুণ হবে? তো আমরা এখানে ধরে নিচ্ছি আসল পি সমান এক্স টাকা এবং সমূল চক্রবৃদ্ধি 2 × x টাকা, যেহেতু আমাদেরকে বলেছে কত বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ বলে আমরা 2 × x টাকা করেছি, সেখান থেকে পাচ্ছি 2x টাকা। এবার মোট সরল সুদ আই সমান হবে 2x - x টাকা, সেখান থেকে পাচ্ছি x টাকা। এবার যদি সরল সুদের হার r% সমান দেওয়া আছে আমাদেরকে 6.14%, সেখান থেকে আমরা পাচ্ছি 25/4%। এবার সময়টা আমরা নির্ণয় করব, সময়টা কত হবে। আই সমান PTR/100, ওই সূত্রে আমরা প্রত্যেকটার মান বসিয়ে পেয়েছি x সমান x × t × 25/4/100, সেখান থেকে আমরা পাচ্ছি t × 25/4 সমান 100। এবার t সমান কাটাকাটি করে আমরা পেয়েছি 16। এবার আমাদেরকে চেয়েছিল যে সময়টা কত হবে, দেখো কত বছরে দ্বিগুণ হবে, তো আমরা এখানে পেয়ে গেছি যে সময় সমান 16 বছর, এটাই কিন্তু উত্তর। তারপরে দেখো 4 দাগের 3 বলেছে একটি অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাত 2:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 4:5। দেখো এখানে প্রশ্নটা ঠিকঠাক আসেনি, তো এটা কিন্তু তোমাদের দেওয়া আছে, তোমরা কিন্তু এটা একটু প্রশ্নপত্রে মিলিয়ে নেবে। এ ও বি এর মূলধনের অনুপাত 2:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 4:5, সেখান থেকে আমাদেরকে বের করতে হবে এ বি ও সি এর মূলধনের অনুপাত কত। তো আমরা প্রথমে যেগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা করছি a/b সমান 2/3। এবার 2 এর সঙ্গে 4 এবং 3 সঙ্গে 4 গুণ করে আমরা পাচ্ছি 8/12। এবার b/c সমান 4:5 যেহেতু, তাই b/c সমান 4/5। এবার উভয় পক্ষে 3 গুণ করছি, অর্থাৎ লব এবং হরে 3 গুণ করছি, 4 × 3 আর 5 × 3 থেকে পেয়ে যাচ্ছি 12/15, অর্থাৎ a/b/c সমান 8:12:15, অর্থাৎ এ বি ও সি এর মূলধনের অনুপাত 8:12:15, এটাই কিন্তু অ্যান্সার। তারপর 4 দাগে 4 দেখে নাও x² + ax + 3 = 0 সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান নির্ণয় করতে বলেছে। তো x² + ax + 3 = 0 সমীকরণটির একটি বীজ যেহেতু 1 বলে দিয়েছে, তাই আমরা ওই সমীকরণে x = 1 বসিয়ে কত পাচ্ছি দেখব। x = 1 বসালে আমাদের হচ্ছে 1² + a × 1 + 3 = 0, সেখান থেকে হচ্ছে a + 4 = 0, অর্থাৎ a = -4 হচ্ছে। তো আমরা a এর মান যেহেতু পেয়ে গেছি, অতএব আমরা লিখব যে নির্ণেয় a এর মান সমান -4, এটাই অ্যান্সার। তারপর 4 দাগের 5 বলেছে 7x - 5y = 3x + 4y সমান 7:11 হলে দেখাও যে 3x - 2y = 3x + 4y সমান 137:473। তো তোমরা এখানে দেখো একটু অস্পষ্ট আছে, তো দেখে নাও যে 7x - 5y = 3x + 4y সমান 7:11। তো সেখান থেকে আমরা লিখতেই পারি 7x - 5y / 3x + 4y সমান 7/11। এবার আমরা কোনাকুনি গুণ করে পেয়ে গেছি যে 77x - 55y সমান 21x + 28y। সেখান থেকে তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। x সমান x/83 সমান y/56 সমান আমরা কে ধরে নিচ্ছি, কারণ 56x সমান 83y হয়েছিল, তো x সমান 83k এবং y সমান 56k হচ্ছে। এবার আমাদেরকে বের করতে বলেছে কি না, দেখাও যে 3x - 2y = 3x + 4y সমান 137:473 হবে। তো আমরা বামপক্ষটা প্রথমে লিখছি যে 3x - 2y = 3x + 4y সমান 3x - 2y / 3x + 4y। এবার x এবং y এর ভ্যালুটা পুট করছি আমরা। x সমান 83k ছিল, y সমান 56k ছিল। তো দেখে নাও 3x - 2y এর ক্ষেত্রে 3 × 83k - 2 × 56k হচ্ছে। আবার দেখো 3x + 4y এর ক্ষেত্রে 3 × 83k + 4 × 56k হয়েছে, সেটা সমান হচ্ছে 249k - 112k / 249k + 224k। এবার বিয়োগ করে আমরা পাচ্ছি যে 137k / 473k। এবার কে যদি ক্যান্সেল অ্যান্ড আউট হয়ে যায় তাহলে আমরা পাবো 137:473, সেটাই কিন্তু আমাদের ডান পক্ষ, অর্থাৎ আমাদের বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এই যে দেখে নাও 137:473 চেয়েছিল, অর্থাৎ আমাদেরকে যেটা দেখাতে বলেছিল আমরা সেটা দেখিয়ে দিয়েছি, তোমরা লিখে দেবে যে প্রমাণিত। তারপর 4 দাগের 7 বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল এ ও সি সমান 160 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে 3 × অ্যাঙ্গেল ABC সমান
3 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি মাইনাস 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডি সি সমান 140 ডিগ্রি। তো আমরা যে কোনো একটি বৃত্ত এঁকে নিয়েছি যার হচ্ছে কেন্দ্র ও, এবং ওই ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি এ বি সি ডি। দেওয়া আছে অ্যাঙ্গেল এ ও সি সমান 160 ডিগ্রি। এবার ওটা আমরা লিখে নিয়েছি যে অ্যাঙ্গেল এ ও সি সমান 160 ডিগ্রি। এবার প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি সমান 360 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি, কারণ ওই ভেতরে যেটা ও কেন্দ্র, সেই ও কেন্দ্রের ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ও সি সমান 160 ডিগ্রি হলে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি সমান 360 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি, সেখান থেকে আমরা পাচ্ছি 200 ডিগ্রি। এবার আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এখানে আমাদের কেন্দ্রস্থ কোণও হচ্ছে অ্যাঙ্গেল এ ও সি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি, সেখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল এ ও সি। দেখো আমরা অ্যাঙ্গেল এ বি সি এর মান পেয়ে গেছি 80 ডিগ্রি। তোমরা ক্যালকুলেশনটা দেখে নাও। আবার একইভাবে 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডি সি সমান প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি কোণ, সেখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডি সি সমান 200 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এ ডি সি এর মান পেয়ে যাচ্ছি 100 ডিগ্রি। আমাদেরকে প্রমাণ করতে বলেছিল 3 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি মাইনাস 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডি সি সমান 140 ডিগ্রি, কিন্তু আমরা দেখো কি দেখিয়েছি, 3 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি সমান 3 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি মাইনাস 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডি সি সমান, দুটোর মান যদি আমরা বসিয়ে দিই, দেখো এখানে দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল এ বি সি এর মান 80 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ ডি সি এর মান 100 ডিগ্রি। তো আমরা দেখো 3 ইন্টু 80 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 100 ডিগ্রি করে কিন্তু পাচ্ছি 240 ডিগ্রি মাইনাস 200 ডিগ্রি। আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি 40 ডিগ্রি, অর্থাৎ কোশ্চেনটাই ভুল আছে, এটা 40 ডিগ্রি হবে, ওখানে 140 হয়ে গেছে। তো তোমরা প্রমাণিত পূর্ণচ্ছেদ দিয়ে দেবে। তারপর 4 দাগের 6, 17 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যা কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা একটি বৃত্ত এঁকেছি যার হচ্ছে ব্যাসার্ধ ও বি সমান 17 সেন্টিমিটার, আমাদেরকে দেওয়াই আছে 17 সেন্টিমিটার। আমরা ধরেছি যে এখানে ও বি এই ব্যাসার্ধ সমান 17 সেন্টিমিটার। বৃত্ত থেকে এ বি জ্যায়ের দূরত্ব ও বি সমান 8 সেন্টিমিটার। আমাদেরকে বলেছে বৃত্তের যেই জ্যা কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত তার দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে এখানে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ত্রিভুজ ও বি ডি একটি সমকোণী ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতেই পারি যে ও বি স্কোয়ার সমান ও ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, সেখান থেকে হচ্ছে 17 স্কোয়ার সমান 8 স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। এবার আমরা বি ডি স্কোয়ার থেকে পেয়ে যাব যে বি ডি স্কোয়ার সমান 17 স্কোয়ার মানে 289, আর 8 স্কোয়ার মানে তো জানোই 64, তো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিডি স্কোয়ার সমান 225। এবার বিডি স্কোয়ার সমান 225, সেখান থেকে আমরা পাচ্ছি 15। বিডির মান যেহেতু 15, তাই এ বি সমান 2 ইন্টু বিডি, সেখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু 15 সেন্টিমিটার সমান 30 সেন্টিমিটার। এবার আমাদেরকে চেয়েছিল এ বি এরই দৈর্ঘ্য কত, অতএব নির্ণেয় জ্যায়ের দৈর্ঘ্য সমান 30 সেন্টিমিটার, কারণ আমাদের এ বি জ্যায়েরই দূরত্বটা ছিল 8 সেন্টিমিটার। তো তোমরা উত্তরটা লিখে দেবে যে নির্ণেয় জ্যায়ের দৈর্ঘ্য সমান 30 সেন্টিমিটার, অ্যান্সার। তারপরে দেখো 4 দাগের 8, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু এবং অ্যাঙ্গেল ও বি সি সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ও সি এর মান কত। তো আমরা একটি বৃত্ত এঁকেছি যার ভেতরে ত্রিভুজটা হচ্ছে এসিবি এবং কেন্দ্র হচ্ছে ও, এবি হচ্ছে বৃত্তের ব্যাস। এবার আমাদেরকে দেওয়া আছে অ্যাঙ্গেল ও বি সি সমান 60 ডিগ্রি, যেহেতু উভয়ে বৃত্তের ব্যাসার্ধ তাই ও বি সমান ও সি আমরা লিখেছি। এবার অ্যাঙ্গেল ও বি সি সমান অ্যাঙ্গেল ও সি বি সমান 60 ডিগ্রি, কারণ দেওয়া ছিল অ্যাঙ্গেল ও বি সি সমান 60 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল বি ও সি এর মান আমরা পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ও বি সি প্লাস অ্যাঙ্গেল ও সি বি। এবার দুটো মান আমরা বসিয়ে দিয়ে পেয়েছি অ্যাঙ্গেল বি ও সি সমান 60 ডিগ্রি। তোমরা ক্যালকুলেশনটা একটু দেখে নাও। আবার অ্যাঙ্গেল এ ও সি সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি ও সি, তোমরা চিত্রটা একটু দেখলেই বুঝতে পারবে, দেখে নাও। সেখান থেকে আমরা পেয়ে গেছি অ্যাঙ্গেল এ ও সি সমান 120 ডিগ্রি। আবার বৃত্তের ব্যাসার্ধের হিসেবে আমরা পেয়েছি ও সি সমান ও এ, কারণ ও সি এবং ও এ দুটোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এবার ও সি সমান ও এ, সেখান থেকে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল ও সি এ সমান অ্যাঙ্গেল ও এ সি। এবার ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে একইভাবে আমরা পেয়েছি অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল এ ও সি সমান 160 ডিগ্রি, কারণ আমরা জানি যে 180 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো সেখান থেকে আমরা পেয়ে গেছি অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল
OCA প্লাস অ্যাঙ্গেল AOC এর মান 120 ডিগ্রি, তাই আমরা ওই মানটা বসিয়ে দিয়েছি। আর OACA এবং OCA দুটো যেহেতু সমান, তাই আমরা পেয়ে গেছি 2 ইন্টু অ্যাঙ্গেল OCA সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল OCA সমান 60 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 30 ডিগ্রি। আমাদেরকে কী চেয়েছিল দেখে নাও, অ্যাঙ্গেল OCA এর মান। তো আমরা অ্যাঙ্গেল OCA এর মান পেয়েছি 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। তারপর 4 দাগে 9 চেয়েছে ABC সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল B সমান যদি 90 ডিগ্রি এবং AB সমান 6 সেন্টিমিটার, BC সমান 8 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্রের ব্যাসার্ধ কত? তো আমাদের AB সমান 6 সেন্টিমিটার, BC সমান 8 সেন্টিমিটার থেকে আমরা AC সমান পেয়ে গেছি √AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সেন্টিমিটার সমান √36 প্লাস 64 সমান √100 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজের অন্তঃব্যাসার্ধের সূত্রটা হচ্ছে 2 ইন্টু ক্ষেত্রফল বাই পরিসীমা। সেখান থেকে আমরা পেয়ে গেছি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু 6 ইন্টু 8 থেকে আমরা পাচ্ছি 6 ইন্টু 8। আর পরিসীমাটা আমরা পাচ্ছি 3টে বাহুর যোগফল, 3টি বাহু এখানে আছে 6, 8 আর 10, তো যোগ করে আমরা পেয়েছি 6 ইন্টু 8 বাই 24, কাটাকাটি করে আমাদের দেখা হয়েছে 2 সেন্টিমিটার। আবার এটা কিন্তু অ্যান্সার 2 সেন্টিমিটার। আবার এইভাবেও করতে পারো যে বিষমবাহু ত্রিভুজের অন্তঃব্যাসার্ধের সূত্র হচ্ছে √S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C বাই S, যেখানে S হচ্ছে অর্ধপরিসীমা। তো আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রে অর্ধপরিসীমা কত হয়েছে না, অর্ধপরিসীমা সমান 6 প্লাস 8 প্লাস 10 বাই 2 অর্থাৎ 6। আর এই যে এখানে আমরা বসাবো S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C, সেখান থেকে আমরা পাচ্ছি 12 মাইনাস 6 ইন্টু 12 মাইনাস 8 ইন্টু 12 মাইনাস 10 সমান 6 ইন্টু 4 ইন্টু 2 সমান 48। ডান দিকে দেখো বাম দিকে রেড মার্কে করা আছে। অতএব 48 ভাজিত 12 সমান আমরা পাচ্ছি 4, অর্থাৎ এই ত্রিভুজটার অন্তঃব্যাসার্ধ এইভাবেও তোমরা নির্ণয় করতে পারো যে √S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C বাই S, সেখান থেকেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2 সেন্টিমিটার, সেটাই অ্যান্সার। এখানে সেন্টিমিটার লেখা নেই কারণ রাফলি করা আছে, তো তাই তোমরা ওইভাবেই করবে। আর এইভাবে যদি করতে চাও তাহলে এককগুলো ঠিকঠাকভাবে বসিয়ে নেবে। 4 দাগে 10, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টে নিরেট ঘনককে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে বলেছে। তো 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন আমরা পাচ্ছি 3 কিউব ঘন একক। 3 কিউব ঘন সেন্টিমিটার, এখানে যেহেতু সেন্টিমিটার বলা আছে তো সেখান থেকে আমরা পাচ্ছি 27 ঘন সেন্টিমিটার। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন পাচ্ছি 4 কিউব ঘন সেমি, অর্থাৎ 64 ঘন সেমি। এবার 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তনটা পাচ্ছি 5 কিউব করলে আমরা পাবো 125। এবার 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন হবে 125 ঘন সেমি। 3টি ঘনকের মোট আয়তন আমরা পাচ্ছি 27 প্লাস 64 প্লাস 125 ঘন সেমি, অর্থাৎ 216 ঘন সেমি। এবার আমরা ধরে নিচ্ছি নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে A সেন্টিমিটার। সেখান থেকে আমরা পাবো নতুন ঘনকের আয়তন হচ্ছে A কিউব ঘন সেন্টিমিটার। আর শর্তানুসারে আমাদেরকে বলা আছে যে নতুন ঘনকটির দৈর্ঘ্য কত বের করতে হবে, যেখানে আয়তনটা হয়েছে 216 ঘন সেন্টিমিটার, অর্থাৎ A কিউব সমান 216, অর্থাৎ A কিউব সমান 6 কিউব, A সমান 6। অতএব নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। 4 দাগের 11তে দেখো বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। তাহলে প্রমাণ করতে হবে চোঙের আয়তন শতকরা 62.12% হ্রাস পায়। তো আমরা প্রথমে ধরে নিয়েছি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। সেখান থেকে আমরা পাচ্ছি লম্ববৃত্তাকার চোঙের আয়তন πr²h ঘন একক। এখন চোঙের ব্যাসার্ধ যদি 50% হ্রাস করি তাহলে আমরা পরিবর্তিত ব্যাসার্ধ পাবো r ইন্টু 50/100 একক, অর্থাৎ r/2 একক। এবার উচ্চতা 50% বৃদ্ধি করলে আমরা পাবো উচ্চতা হবে h ইন্টু 150/100, অর্থাৎ 3h/2 একক। এখন চোঙের আয়তন অর্থাৎ পরিবর্তিত চোঙটির আয়তন হবে πr²h ঘন একক সূত্রে আমরা পেয়েছি। আর যেহেতু এখানে বেরিয়েছে r/2 এবং h হচ্ছে 3h/2, অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতা বসিয়ে আমরা পেয়েছি 3πr²h/8 ঘন একক। অর্থাৎ আয়তন হ্রাস পেয়েছে, প্রথমের আয়তনটা ছিল πr²h আর দ্বিতীয় আয়তনটা হয়েছে 3πr²h/8, অর্থাৎ হ্রাস পেয়েছে, দুটোর অন্তর্ফল হবে
পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ বাই 8 ঘন একক, অর্থাৎ 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ বাই 8 ঘন একক, অর্থাৎ 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 ঘন একক। এখন চোঙের আয়তন হ্রাস পেয়েছে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%, কারণ পরিবর্তিত আয়তন বাই প্রথমের আয়তন ইন্টু 100%, সেখান থেকে আমরা পাচ্ছি 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 ইন্টু 1 বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%, অর্থাৎ 500 বাই 8%, সেখান থেকে আমরা পেয়েছি 125/2%। এবার 125/2% মানেই 62.12%, অর্থাৎ আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছিল যে চোঙের আয়তন শতকরা 62.12% হ্রাস পায়, আমরা সেটাই প্রমাণ করে দিয়েছি, অর্থাৎ তোমরা লিখে দিবে প্রমাণিত। দিয়ে দেখো তারপরে 4 দাগের 12, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক এবং আর একক হলে দেখাতে হবে 1/r² প্লাস 1/h² প্লাস 1/r² সমান 1/9। এবার শঙ্কুটির উচ্চতা হচ্ছে এইচ একক এবং ব্যাসার্ধ আর একক, সেখান থেকে আমরা পাচ্ছি শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা সমান এল একক হলে এল সমান √r² প্লাস h²। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল বর্গ একক, সেখান থেকে শর্তানুযায়ী আমরা পাচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এল, সেখান থেকে হয়ে যাচ্ছে 1/3 r² এইচ সমান আর ইন্টু √r² প্লাস h², যেহেতু এল সমান √r² প্লাস h², সেখান থেকে দেখো 1/3 ইন্টু r² এইচের হোল স্কোয়ার সমান আমরা পাচ্ছি r² ইন্টু r² প্লাস h², কারণ এই যে রুটটা তোলার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে দিয়েছি, উভয় পক্ষে বর্গ করে দিলে আমরা পেয়েছি 1/9 r⁴ h² সমান r⁴ প্লাস h² প্লাস r², কারণ r²কে গুণ করে দিয়েছি r² প্লাস h² এর সঙ্গে, সেখান থেকে আমরা সমাধান করে পেয়ে যাচ্ছি r⁴ প্লাস r² প্লাস h² বাই r⁴ ইন্টু h² সমান 1/9। এবার r⁴ h² যদি তোমরা r⁴কে ভাগ করো আর r² h² ভাগ করো, তাহলে সেখান থেকে পাবে r⁴ বাই r⁴ h² প্লাস r² h² বাই r⁴ h²। এবার কাটাকাটি করলে তোমরা দেখতেই পাবে যে 1/h² প্লাস 1/r² সমান 1/9 হয়েছে, আর আমাদেরকে চেয়েছিল যে 1/h² প্লাস 1/r² সমান 1/9, আমরা প্রমাণ করে দিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানিও। সায়েন্স গামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।